পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী মা কালীমাতার চরণকে পাথেয় করে এবং বাগদেবী মা সরস্বতীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সকল যাত্রা অনুরাগী বন্ধুগণকে বাছরা নবারুণ সংঘের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা। শহর থেকে বউ এনেছি। রচনা তাপস কুমার, দল ম্যানেজার অভিজিৎ মণ্ডল ভোলা, সম্পাদনায় সুভাষ মণ্ডল, নির্দেশনায় বলিষ্ঠ অভিনেতা অমৃত পাল, আলো ও রূপসজ্জা রামকৃষ্ণ সাজঘর, কাটোয়া, বর্ধমান। শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত এক বাস্তব ধর্মী ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা। শহর থেকে বউ এনেছি। বকুল আর চাপা, চাপা আর বকুল যেন একই বৃন্তে দুটি ফুল। আমার ধ্রুবদার ভালোবাসিস আর কি আমার বোন চাপা। তাই তো মাঝে মাঝে বলে, দিদি ধ্রুবদার ভাসুর হলে আমি কি হবে? ধ্রুব যখন জামাই এসে এই বাড়িতে আসবে, আমি তখন তোকে দু হাতে জড়িয়ে ধরে বলবো, জামাই বাবু, শুধু শুধু এই বকুলের গন্ধ গায়ে মাখলেই চলবে না। এবার থেকে এই চাপার গন্ধ গায়ে মেখে আপনাকে বলতে হবে কোন ফুলটা বেশি মিষ্টি, এই চাপা না ওই বকুল। তুই খুব ভাগ্যবতী রে দিদি, তুই খুব ভাগ্যবতী। আমি যদি ওই রকম ধ্রুবদার মতো জামাই পাইতাম না, তাহলে এমনি করে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আমি বলতাম। কি বলতিস? বলো দেবী, বলিবার যাহা আছে ধ্রুব ভাবি মোর কাছে কর নিবেদন। কে আপনি? আমি এসেছি চাপার সঙ্গে দেখা করতে। চাপার সঙ্গে? হ্যাঁ, চাপার সঙ্গে আপনার কি দরকার? আরে বুঝতে পারছি না দিদি, ও আমার সঙ্গে পড়ে। পরে মানে পড়াশোনার পাঠটা তুই কবেই চুকিয়ে দিয়েছিস? এই রে, একেবারে তো ভুলে গেছি। আমি তো স্কুলে কখনো না না, ও আমার সাথে থাক। আর নানা করে তোতলাতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝেছিস তুই যেমন নানা করে তোতলাচ্ছিস, তাতে মনে হচ্ছে তুই নানা রঙের নানা বাঁধরে একেবারে বাঁধা পড়ে গেছিস। ঠিক ধরেছেন দিদি, ঠিক ধরেছেন। কথায় আছে প্রেমের দেবতা অন্ধ, কাজেই না না ওর সঙ্গে আমার কানামাছিরি বাঁধন। সর্বনাশ! তাহলে তুমি ওর সঙ্গে কোনোদিন পড়োনি? হ্যাঁ পড়েছি, তবে সে পড়া স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে নয়, সে পড়া হচ্ছে প্রেমে পড়া। সর্বনাশ! আগে হ্যাঁ, আমি যেমন আমার দাদা ওই ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, তেমনি আমিও আপনার বোনের সঙ্গে প্রেম। তুমি থামো তো, তোমার কি লজ্জা বলে কিছুই নেই? আরে থাকবে কেমন করে? আর আমি তো আর ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার এই টিম টিম আলো দিয়ে এই ব্যানার্জি বাড়িতে আমি জানিয়ে দিয়ে গেলাম, এই বাড়ির আকাশে শুধুমাত্র ধ্রুবরই উদয় হয়নি, এই বাড়ির আকাশে আরেকজন উদয় হয়েছে, আর তার নাম নক্ষত্র। নক্ষত্র নক্ষত্র! এই যে চুপ কর পোড়ামুখী। এতদিন তো তুই ধ্রুবদাকে নিয়ে খুব ঠাট্টা করতিস, কিন্তু তলায় তলায় তুই যে ডুবে ডুবে জল খাচ্ছিস সেটা তো কোনোদিন বলিসনি। কেন বলবো? আমি যে মনে মনে এই দিনটা স্বপ্ন দেখে চলেছি। কোন দিনটা স্বপ্ন দেখেছিস তুই বল? আমরা যেমন দু বোনে এই বাড়িতে হাসি ঠাট্টায় মেতে আছি, আচ্ছা। তেমনি করে ওই আকাশপুরে গাঙ্গুলি বাড়িতে গিয়ে বুনে বুনে দু যা হয়ে হাসি ঠাট্টায় গানে গল্পে মেতে থাকবো। এক ঘরে নক্ষত্রের হাত ধরে আমি খুশির বন্যায় ভাসবো, আচ্ছা। অন্য ঘরে ধ্রুবর বুকে জড়িয়ে ধরে তুই বলবি, তুমি যে আমার। আচ্ছা। ও গো
বাহ, চমৎকার। তোমার হৃদয়েও তাহলে এত প্রেম আছে। তা চাপা রানী, যার উদ্দেশ্যে তোমার এই প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আপনি আমি। না 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 না, ও তোমাকে না বোকা পেয়ে ধোকা দিচ্ছে। আসলে ও কার সঙ্গে মনে মনে প্রেম করছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে জামাই বাবু। চাপা। চাপা, এ তুমি কি করলে চাপা? প্রথমে তুমি আমাকে জামাইবাবুর পোস্টে বসিয়ে আরে দিলে। দিলাম বাবা দিলাম, কারণ আমার দিদি যখন আপনার প্রেম দীক্ষায় একেবারে সিদ্ধি লাভ করে বসে আছে, তখন আজই হোক আর কালই হোক আপনি তো আমার জামাই বাবু হবে। এই চাপা, তো যাবি এখান থেকে। চাপা, আসি আসি জামাই বাবু, দিদির এই উপবাসী মনটা আপনাকে কাছে পাবার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। তবে দেখবেন দিদিকে আপনি একটুখানি শান্ত করে দেবেন, তবে দেখবেন 7 পাকে বাধা পড়ার আগে যেন বাহু বন্ধনে বাঁধবেন না। এই শোনো না, চাপার কথাই তুমি কিছু মনে করলে না তো গো? চাপা যে একটা খুশির বাঁধনহারা বন্যা, আর সেই বন্যায় ও যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায়, আচ্ছা। তখন আমার মনে হয় কি মনে হয়? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন একই বৃন্তে দুটি রং, চাপা ও বকুল। তোমার ভালোবাসি হৃদয় পড়াতে পেরি, সে আজ ধন্যা। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনে আধার আকাশের শুভ্র চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চির শান্তির চিন্ময়ী প্রতিমা। আর তুমি? আমি তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদে হাসি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। সারা জীবন এই মন তোমার হাসিতে চাই আরো যে কাছে পেতে। তুমি এত কাছে, তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরে তোমায় দেখি, তবু তো স্বাদ মেটে না, 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 না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি। লা 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 লা, লা লা, লা 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 লা, লা লা, লা 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 লা, লা লা। এ তুমি কি করলে বকুল? এ কোন আবেগের বশবর্তী হয়ে আজ তুমি আমাকে প্রথম ধরা দিলে? আমি তাই গো, এ আমার অধিকার। তোমার প্রথম স্পর্শে আমার হৃদয়ের গভীরে এ কিসের হাতছানি? আমার এই মধুমিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। আমার সর্বাঙ্গ জুড়ে এ কিসের কম্পন? আমার মধুমিলনের মাঝেই আজ তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেব বকুল, তবে আজ নয়। কবে? যেদিন তোমার পবিত্র প্রেমকে আমি 7 পাকের অমর বন্ধনে বাঁধতে পারবো, প্রভুদা। যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে প্রভুদা। সার্থক করতে তোমার স্মৃতিতে পড়িয়ে দেব প্রভুদা। 7 পাকের সিঁদুর। কবে কবে সেই শুভ দিন আসবে ধ্রুবদা? তুমি যেদিন বলবে সেই দিনই আমি তোমাকে বরণ করে কাছে টেনে নেব। ধ্রুবদা, তুমি সত্যি বলছো? সত্যি বলছো ধ্রুবদা তুমি? শান্তিনিকেতনের পৌষ মেলায়
যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার অন্তরের অন্তঃস্থলে জায়গা দিয়ে ফেলেছি। তুমি তোমার জীবনের সত্য চরম। ধ্রুবদা। তাই সেই সত্য যদি হারিয়ে যায়, আমি চাই মিথ্যার অন্ধকারে হারিয়ে যাব বকুল। ধ্রুবদা, আর কিছুদিন অপেক্ষা করো ধ্রুবদা, সব ঠিক হয়ে যাবে। না, আর আমি অপেক্ষা করতে পারছি না বকুল। তোমার গায়ে স্পর্শ করে আমি আমার ভালোবাসার নামে দিব্যি দিয়ে বলছি, তুমি যেদিন আমাকে চাইবে সেদিন আমি তোমাকে স্বীকৃতি দেব। তবে তাই হোক, দাও আজ এই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে তুমি আমার স্মৃতি রাগিয়ে দাও ধ্রুবদা, আমার স্মৃতি তুমি রাগিয়ে দাও। হ্যাঁ, তবে তাই হোক। আমার ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে এই মা কালীকে সাক্ষী রেখে মায়ের চরণ থেকে সিঁদুর নিয়ে আমি তোমার এই শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। যে মালাটি কণ্ঠে পেলাম সে তো নয় শুধু মণিহার। যে মালাটি কণ্ঠে পেলাম সে তো নয় শুধু মণিহার। হে আমার পরম পাওয়া, হে আমার পরম পাওয়া, জীবনের সেরা উপহার। বুঝি তাই সত্যি করে স্বপ্ন রাঙানো এই জীবন, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। এ কি করলে ধ্রুব? আমারই অজান্তে আমারই মেয়েকে তুমি। বাবা, আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই। সত্য রক্ষার তাগিদে আবার ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে আমি এক অন্যায় করতে বাধ্য হয়েছি মাস্টার মশাই। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার ধ্রুবদার ভালোবাসার সাক্ষীকেই আমি ধ্রুবদাকে জীবন সঙ্গে রেখেছি। তাতে যদি তুমি আমাকে যে শাস্তি দেবে দাও, শুধু আমার একটা অনুরোধ বাবা, আমাদের ভালোবাসাকে তুমি অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা যে আমার নেই রে বাবা, তবে তবে আমার ভয় হয় হে বাবা, ধ্রুবর মতো সোনার টুকরো একটা চাঁদে হে বাবা, তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? হে বাবা। হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনারই আদর্শে মানুষ হয়েছি, আর সেই আদর্শকে মূল্য দিতে আজীবন আমি বকুলের জীবনের সঙ্গী হয়ে থাকবো মাস্টার মশাই। তবে আমি এক অবসরপ্রাপ্ত হতভাগ্য শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক হয়তো তোমায় আমি দিতে পারবো না বাবা, তবে স্বেচ্ছায় আমি যেটুকু দিতে পারবো সেটুকু যেন তুমি খুশি করে গ্রহণ করো। হে বাবা, যৌতুক নয় মাস্টার মশাই, আমি চাই আপনার প্রাণ ভরা আশীর্বাদ। তোমাদের আমি প্রাণ ভরে আশীর্বাদ করি ধ্রুব, তোমরা দুজনে সুখী হও। বাবা।
সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। আনুষ্ঠানিক বিবাহ। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। কিসের ভয়? তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেন, এই সুন্দর মুখখানা দেখলেই হৃদয়হীনের হৃদয়ে তোমার ভাইরা যদি ধিক্কার দেয়, মমতার ঝর্ণা ধরা চড়বে। আর আর আমার বাবা মা, আমার বাবা মা তো মাটির মানুষ। ধ্রুবদা, দেখে নিও বকুল, আমার বাবা মা তোমাকে হাসি মুখে বরণ করে ঘরে তুলবে। ধ্রুবদা, তাছাড়া কি তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে যেমন করে হোক আমি আমার বাবা মার পায়ে পায়ে হাত ধরে ধ্রুবদা, 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 আর দুর্ভাগ্যবশত যদি সকলে আমাদের এই সম্পর্ক অস্বীকার করে, তাহলে আমি বাবা মায়ের পায়ে ধরে বলবো, ধ্রুবদা, ধ্রুবদা তুমি, আমি জানি ধ্রুবদা, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও কিচ্ছু করতে পারো না। তুমি আমার ভালোবাসা, আমার জীবন। আমাকে ছেড়ে কখনো যেন তুমি কোথাও যেও না ধ্রুবদা, কখনো কোথাও যেও না। কারণ আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি ধ্রুবদা, অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। না না, তুমি কোথাও যেও না। এই যে তুমি এখানে, তোমাকে হন্য হয়ে খুঁজছি। কেন, কি হয়েছে নিমাই? কি হয়েছে রে ভাই? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? এই নাও পড়ে দেখো। এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, স্নেহে ধ্রুব, আশা করি তুমি খুব ভালোই আছো। তারপর জানাই তোমার বাবা আজ মৃত্যু শয্যায়, তোমাকে বারবার দেখতে চাইছে, তোমাকে শুধু খুঁজছেন। তাই তুমি যত শীঘ্রই পারো বাড়ি ফিরে এসো ধ্রুব, বাড়ি ফিরে এসো। ইতি। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন। বকুল, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এক্ষুনি? কিন্তু কেন? বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। বেশ তো, তাই আমার এক্ষুনি বাড়ি যাওয়া বেশ, দরকার। তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। না বকুল, না, তা হয় না। আমাদের এই সম্পর্কের ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবে তা আমি জানি না। তবে স্বাভাবিকভাবে যদি মেনে না নেন, তাহলে হয়তো ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা কেউ আমায় ভুল বুঝো না। বাবা সুস্থ হলে আমি খুব শীঘ্রই আবার তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু কি? কিন্তু কোনো কিন্তু নয় বকুল। মাস্টারমশাই নির্ধারিত আগামী শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলে ধ্রুবদা, আমি জানবো আমার স্ত্রী ধ্রুবদা, ধ্রুবদা, নিমাই আসে। ধ্রুবদা, ধ্রুবদা, ধ্রুবদা। নিমাই, আমার মন এত দুর্বল হয়ে পড়ছে কেন বলতে পারিস রে ভাই? আমার মনে হচ্ছে আমার জীবনের মাঝে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। ভাইকে জয় করতে শেখো বকুল দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিমাই, তোমার মতো ছেলে যখন দায়িত্ব নিমাই, নিচ্ছে, তোমার জীবনে সুখের ভালো ভালো। নিমাই, তোমার জীবনে সুখের ওরে নিমাই, তোর কথা অক্ষরে অক্ষরে মিলে যাই ভাই, তাহলে তোকে আমি আমি স্বার্থপরের মতো কি বলছি? আমার স্বামীর বাবা, সে তো আমার বাবা, আমার সেই অচেনা অসুস্থ বাবার আরোগ্য কামনা করে মা মঙ্গল চণ্ডীর কাছে পৌঁছাতে বলে, ওগো মা মঙ্গল চণ্ডী, তুমি আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, আমার বাবা। দাদাকে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে রে ভাই নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু কি পূর্ণ হবে না? সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে যে বাবার আত্মা মরেও কোনোদিন শান্তি পাবে না রে ভাই। সবই তো আমি বুঝতে পারছি রে মেজদা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনে ওরা দাদাকে না দেখেও
এক বাক্যে মেয়ে দিতে রাজি হয়েছে। এখন আমরাই যদি এ বিয়ে বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্কে তাদের ধারণাটা এবার কি হবে রে ভাই? একবার তুই ভেবে দেখেছিস? কিন্তু বর্দা তো এই বিয়েতে কিছুতেই মত দিতে চাইছে না। তার কারণ কারণ যে কারণে থাক না কেন, বর্দার কিন্তু এ বিয়েতে আপত্তি করা উচিত হয়নি। মেজদা, বর্দা এবারের বড় ছেলে, দাদার প্রতি বাবার একটা ইচ্ছা বা আবদার থাকতেই পারে। সেই ইচ্ছেটুকু পূর্ণ করার মানসিকতা যদি বর্দার নাই বা থাকে, আমরাই বা তাকে বড় দাদা বলে মানবো কেন রে ভাই? তবুও তো বর্দা রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা মানুষ রে মেজদা। তার ইচ্ছা অনিচ্ছার কথা তো আমাদের জানা দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি কোনো কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কখনোই ক্ষমা করব না। তোরা আমায় ক্ষমা করিস অর্ঘ। তোদের এই প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বর্দা, সম্ভব না হলেও তোমাকে যে মেনে নিতেই হবে দাদা। অর্ঘ, তোরা ঠিক বুঝতে পারছিস না। মেজদা বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারছি বর্দা। তাই মেজদার আদেশ উপেক্ষা করে মৃত্যু শয্যায় শুয়ে থাকা সেই বাবার শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করে দাও বর্দা। নক্ষত্র, তুইও এ কথা বলছিস? হ্যাঁ কেন বর্দা, বলবে না বর্দা? তুমি শুধু একটিবার মত দাও, আমরা তোমার বিয়ের সব ব্যবস্থা করছি। অর্ঘ, বিয়ের কাজ তো সবকিছু ঠিক হয়ে আছে। সামনের শুভ লগ্নে আমরা তোমার না রে অর্ঘ, না। বর্দা আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কেন গো বড় দাদা বাবু? কর্তা বাবু তো তোমার কাছে সেরম কিছু চাইনি। এই শেষ সময়ে রামুদা। নিজের চোখে তোমার বিয়েটা দেখে যেতে চান। তার এই চাওয়াটা কি তুমি পূর্ণ করো গো বড় দাদা বাবু? পারতাম রামুদা, আমি পারতাম। বাবার শেষ ইচ্ছাটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে যে আমি বড় নিরুপায় রামুদা। নিরুপায় হলেও তোমাকে যে বিয়ে করতেই হবে বড় দাদা বাবু। আর বৌদিমণিকে দেখলে কর্তা বাবু হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। রামুদা, আমি তোমাকে কেমন করে বোঝাবো যে তোমাদের কথা মতো এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় রামুদা, সম্ভব নয়। কারণ এই মুহূর্তে বকুলের সঙ্গে আমার বিয়ের কথা শুনলে বাবা যদি আরো অসুস্থ হয়ে পড়েন, যদি বাবার কোনো অঘটন ঘটে যায়, না এ অসম্ভব। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কেন পারবে না দাদা? কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয় রে অর্ঘ। কেন সম্ভব নয় বর্দা? তোমার যদি সৎ সাহস থাকে তাহলে সব কথা তোমার খুলে বলা উচিত বর্দা। পারতাম রে নক্ষত্র, আমি পারতাম, সবই কথা খুলে আমি বলতে পারতাম, কিন্তু এই বাবার শরীরের অসুস্থতার কথা ভেবে তুমি আর অমত করো না গো বড় দাদা বাবু, তুমি আর অমত করো না। তোমার ওই অমতের কথা শুনলে কর্তা বাবু হয়তো আবার অসুস্থ হয়ে যাবে। আর তাতে যদি কিছু একটা হয়ে যায়, রামুদা, কর্তা বাবু তোমার উপরে অনেক আশা করে বসে আছেন গো বড় দাদা বাবু। তাই তো দিনরাত তোমায় খুঁজছেন। আর গিন্নিমাকে বলছেন আমি মরার আগে যদি ধ্রুবর বিয়েটা দেখে যেতে পারতাম রামুদা। তাহলে আমি স্বস্তিতে মরতে পারতাম। কর্তা বাবুর এই চাওয়াটা তুমি পূরণ করো গো বড় দাদা বাবু। রামুদা, কিন্তু তা যে কোনো মতে সম্ভব নয় রামুদা, কোনো মতে সম্ভব নয়। কেন সম্ভব নয় ধ্রুব? মা, তুই আমাদের সবচেয়ে বড় সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে তোমরা আমাকে মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মা গো, তোমাদের কর্তব্য রক্ষায় নিজেকে আমি বলে দিতে পারি মা, কিন্তু আমার এই সত্যকে আমি কোনোদিন বলে দিতে পারি। কি তোর সত্য বল? আমি বড় দাদা বলো, তুমি চুপ করে থেকো না, তুমি বলো। বলো বর্দা, বলো বল কি কোন তোর সত্যকে সামনে রেখে তুমি এই বিয়েতে আপত্তি করছো? তুমি সত্যি কথা মায়ের সামনে একবার খুলে বলো বর্দা। বলো দাদা বাবু, তুমি বলো। জানি না রামুদা, আমি কিচ্ছু জানি না। দাদা, বড় দাদা বাবু,
মা গো, আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা। তোমরা পারো যদি এই অভাগা ধুমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। দাঁড়া ধ্রুব, যাবার আগে আমার একটা শেষ কথা শুনে যা। মৃত্যু শয্যায় শুয়ে থাকা তোর বাবার শেষ কথা রাখতে আমাদের পছন্দ করা মেয়েকে তুই যদি বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখবার আগে তুই আমারও মরা মুখ দেখবি। আমারও মরা মুখ দেখবি। গিন্নিমা, হায় ঈশ্বর, তুমি কি করলে? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? দাদা, বেশ বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুব কষ্টে বলি হোক। এই অভাগা ধুমর জীবনের চরম সত্য, কর্তব্যের জ্বালায় বন্দি বিবেক ডুকরে ডুকরে কাঁদো, আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যাক ওই মিথ্যার স্রোতে। তবু তবু আমি তোমাদের মুখে হাসি ফোটাতে কথা দিলাম, তোমাদের হাসি আমি ফোটাবো। আমি তোমাদের কথা মতো বিয়ে করব করব ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি তো কেউ জানে না। আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছি সুখের মোহনায়। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরে কোনো এক শুভ লগ্নে আমি আমার স্বপ্ন সাথে হাত ধরে পৌঁছে যাব কোনো এক স্বপ্নের জগতে। ই মা, কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, আমার ধ্রুবদের কোনো খবর দিল না। তাহলে কি? বকুল দিদি, বকুল দিদি, কি হয়েছে নিমাই? কি হয়েছে? তুই এমন করে ডাকতে ডাকতে ছুটে আসছিস কেন? সর্বনাশ হয়ে গেছে বকুল দিদি, সর্বনাশ হয়ে গেছে। কেন? কি হয়েছে বল? দুর্ভাগ্যর ঘূর্ণিঝড়ে ভালোবাসার বাসাটা ভেঙে চৌচির হয়ে গেছে। নিমাই, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না নিমাই। কি হয়েছে আমাকে পরিষ্কার করে বল। পারবো না গো বকুল দিদি, পারবো না। এই নিষ্ঠুর কথাটা আমি কিছুতেই বলতে পারবো না। কি বললি? শুধু এইটুকুনি জেনে রাখো, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। আমার বকুলের জীবন থেকে ধ্রুব, না না, এ হতে পারে না, এ হতে পারে না রে, এ কখনো হতে পারে না। বাবা, তুই মিথ্যে বলছিস। মিথ্যে নয় মা। হ্যাঁ মিথ্যা, মিথ্যা। ওরে নিমাই, তোকে না আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসার প্রতিদান দিতেই তুই বুঝে আমার বুকে বাজে আঘাত দিতে ছুটে এসেছিস। না গো বকুল দিদি, না, মিথ্যে আঘাত আমি দিতে আসিনি। দিদির মতো ভালোবাসি বলেই তো সর্বনাশের কথা শুনে পাগলের মতো ছুটে এসেছি তোমার কাছে। নিমাই, কি সেই সর্বনাশ নিমাই, কি সেই সর্বনাশ। বকুল দিদির ভালোবাসাকে উপেক্ষা করে নিমাই। ধ্রুবদা আবার বিয়ে করছে।
বল বাবা বল, অন্তত আর একবার আমায় বল, আমি ভালো করে শুনে নি। মাস্টার মশাই, খবরদার, খবরদার, ওই মিথ্যা কথাটা আরে কখনো তুই আমার সামনে উচ্চারণ করবি না। ওই নিমাই, তুই আমার মাথায় হাত রেখে আমার নামে দিব্যি করে বল, তুই যেটা বললি তা সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। চাপা, আরে দিদি না, মিথ্যে নয় রে দিদি, চাপা, মিথ্যে নয়। এই চাপা, তুই আজ এই কথা বলছিস চাপা? হ্যাঁ রে দিদি, হ্যাঁ, ওই ধ্রুব নামে মিথ্যেবাদী পুরুষটা তোকে ঠকিয়েছে। না, চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমিই চাপাকে দিয়েছি, কারণ টাকার লোভে তোমার ধ্রুবদাস শহর থেকে বিয়ে করে এনেছে। আমার সত্য সাধনার ধ্রুব দ্বারা আজ লোভের আকাশে আশ্রয় নিয়ে আমার আদর্শকে দু পায়ে মারিয়ে ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলে, মানুষ গড়ারে কারিগর হয়ে মানুষ চিনতে আজ আমার এত বড় ভুল। তোমাদের ভুল হলেও মানুষ চিনতে কিন্তু আমার এতটুকু ভুল হয়নি বাবা। তাই আমি আবারই বলছি, যদি আমার জীবন থেকে সত্যিই ধ্রুবতা হারিয়ে যায়, তাহলে আমি শুধু আমার নিয়তিকে দোষারোপ করব, কিন্তু ধ্রুবতাকে নয়, ধ্রুবতাকে নয়। ওই বর্ষার উপর এখনো এত বিশ্বাস? বিশ্বাস আছে বলেই তো এখন আমি বেঁচে আছি ভাই। তাই বলছি, যদি সত্যিই ধ্রুবতা আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি কাউকে দোষারোপ করব না, কাউকে না, কাউকে না। তোর এই অন্ধবিশ্বাসে তুই এখন কি আমি আমার স্বামীর কাছেই যাব। বাবা, বাবা, আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি তোমরা কি আমায় দেবে না বাবা? কোন অধিকারে তুই সেখানে যা- আমার এই সিঁদুরের অধিকারে নাই বাবা আসলো শঙ্খ সানাই, নাই বাবা আসলো শঙ্খ। আমি না হয় চোরের মতো চুপি চুপি আমার শ্বশুরের বাড়ি চলে যাব। বাবা, আমাকে স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি তোমরা আমায় দাও বাবা। সত্যি সত্যি তুই চলে যাবি রে দিদি? ওরে চাপা, আমি তো মেয়েদের তো হাসি মুখে শ্বশুরের বাড়ি যেতে হয়। তোরা আমাকে হাসি মুখে বিদায় দে, তোদের হাসতে হাসি মিলে আমি যেন হাসতে হাসতে আমার স্বামীর ঘরে করতে যেতে পারি। চাপা, স্বামীর ঘরে করতে যেতে পারি। ফিরে আয়, ফিরে আয় দিদি, ফিরে আয় দিদি, দিদি, সত্যি কি তুই চলে যাবি রে দিদি? অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে কন্যা শোকে পিতা কন্ন ভাসে অশ্রু জলে রইল পরে খেলার সাথী, রইল পরে ভাই, রইল পরে খেলার সাথী, রইল পরে ভাই। বৃদ্ধ পিতা কেঁদে বলে আয় রে ফিরে আয়, বৃদ্ধ পিতা কেঁদে বলে আয় রে ফিরে আয়। স্নেহের ছোট বোনের চোখে ব্যথার অশ্রু ঝরে, স্নেহের ছোট বোনের চোখে ব্যথার অশ্রু ঝরে। কন্যা শোকে পিতা কর্ণ ভাসে অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে।
মাঝরাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো, আর দুটো কচি কচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, এই দাদা আমাদের মা কোথায় রে? তখন আমি বলতাম, তখন ওই আকাশের দিকে তাকিয়ে আমার ময়না ঝরঝর করে কাঁদতো। আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বহিন ময়নার বুলি বিলকুল বন্ধ হয়ে গেছে রে। আহ, চুপ করো, তুমি চুপ করে বলো আমার ময়না কোথায়? গতকাল তাকে দেখিনি, ওই নিষ্ঠুর পিশাচটার আদেশে সেই যে ওর আমার মুখ থেকে আমার ময়নাকে কেড়ে নিয়ে গেল, আর একটা দিন আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রঞ্জন, ওরা ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে তুমি বলতে পারো? আমি আমি দূর থেকে তাকে একটু চোখের দেখা দেখেই চলে আসবো। তুমি তুমি দয়া করে আমাকে সেখানে নিয়ে যাবে? যাবি? গিয়ে কোনো ফায়দা হবে না রে, কারণ তুই তোর বহিন ময়নাকে বিলকুল চিনতে পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না? পারবি কেমন করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি লাশ হয়ে ওই গঙ্গার বুকে ভাসছে। তোর বহিন দাদা দাদা করে বহুত চিৎকার করছিল ওই ময়নাকে শান্ত করতে। বস্তা স্থানাসির মতো শক্ত দুখানা হাত দুটো দিয়ে ময়নার গলাটাকে টিপে ধরলো। ছটপট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে বিলকুল শান্ত হয়ে গেল। চুপ করো, তুমি চুপ করো, আর বলো না রমজান, আর বলো না। রমজান, ওই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলতে পারলেই তোকে আমি নগদ 1000 টাকার বকশিস দেবো। আর সেই বকশিসের লোভেই তোর বহিন ময়নার লাশটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি রে, ভাসিয়ে দিয়েছি। ভাসিয়ে দিয়েছ? বেশ করেছো, বেশ করেছো। ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। আমার ময়নাকে তুমি ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? পাগলা, এই ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুইও ওই আধার আকাশের বুকে এক রস তারাদের মাঝে মিশে গিয়ে মিটিমিট করে হাসবি। আর আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, আদরের ছোট বোন। আবার তুই তোর ডার্ক রুম থেকে এই বাইরে বেরিয়ে এসেছিস। রঞ্জন, তোকে না কতবার বলেছি এই পাগলাটা রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলে ওকে চাবুক মারতে মারতে তুই ওর রুমের ভেতরে পৌঁছে দিবি। চাবুকের কোনো প্রয়োজন নেই বস, ওর পাগলামা বন্ধ করতে আমার এই শক্ত হাত দুটোই যথেষ্ট। আই পাগলা, আই চলে আই বলছি। না না, আমি যাব না, আমি যাব না, আমি আমার ময়নার কাছে যাব। ময়নার কাছে? আমি আমি আমার ময়নার কাছে যাব। তোমরা তোমরা তাকে ঘুম পাড়িয়ে ওই পবিত্র গঙ্গার বুকে শুইয়ে রেখেছো, কিন্তু আমার ময়নার যখন ঘুম ভাঙবে তখন সে যদি আমায় দেখতে না পেয়ে দাদা দাদা বলে চিৎকার করে কাঁদে, তখন কে থামাবে তার কান্না? না না, তোকে আমি কাঁদতে দেব না। আমি আমি আমার এই বুকের মাঝে তোকে এমনি করে আগলে রাখবো। ময়না,
তোকে আর কষ্ট করে তোর ময়নার কাছে যেতে হবে না রে। সময় হলে আমি আমি নিজেই তোকে তোর ওই ময়নার কাছে পাঠিয়ে দেবো রে। এই রমজান, যা যা নিয়ে যাও ওকে। ওই ডক্টর ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ওই বাইরের ঘরে অপেক্ষা করছে। যা যা নিয়ে যাও ওকে। ওই ইঞ্জেকশন আর আমায় দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীর চাই দাউ দাউ করে চলতে থাকে। অসহ্য যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যায়। আমি আর সইতে পারি না গো, আমি আর সইতে পারি না। ওই অসংখ্য যন্ত্রণা আজ আমি সইতে পারি না। পারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। বিষ? বিষ! আমি একটু একটু করে তোর ওই সারা শরীরে বিষ ভরে দেবো রে কঙ্কন। সেই বিষটা যখন ধীরে ধীরে তোর ওই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অকেজ করে দেবে না, তখন তুই একটা বদ্ধ উন্মাদ হয়ে যাবি রে। না দোহাই দাদা, আমায় তুমি উৎপাত করে দিও না। আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। আমায় তুমি বাঁচতে দাও দাদা, আমায় তুমি বাঁচতে দাও। দেবো দেবো রে কঙ্কন, তোকে না আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, যদি তুই আমার দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিস। দাদা, তোর জন্য আজ আমি বিউটিকে হারিয়েছি রে। আর বিউটিকে হারিয়ে না আমি আজ এত বড় অমানুষ হয়ে গেছি রে, অমানুষ। আবার আমি কিন্তু এই বিউটিকে অধিকার করতে চাই রে কঙ্কন। বিউটিকে সে খোঁজে তোর দরকার নেই। রঞ্জন, নিয়ে যা ওকে। এই পাগলা, আই চলাই বলছি। তোমার দুটি পায়ে পড়ে ওই অসহ্য যন্ত্রণা থেকে আমায় তোমরা মুক্তি দাও, আমায় তোমরা মুক্তি দাও। আর কখনো আমি ওই অন্ধকার রুম ছেড়ে বেরিয়ে আসবো না। এই তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোমরা আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। রমজান, নিয়ে যা ওকে, নিয়ে যা। আর তোকে কাঁদতে হবে না এখানে। তোর ওই অন্ধকার ঘরে বসে প্রাণ ভরে কাঁদবি। আই চলাই বলছি, চলাই। মুক্তি মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদেটা মিটলে ওই মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। কঙ্কন হচ্ছে আমার বাবার রক্ষিতার ছেলে। বাবা মৃত্যুর আগে ওই কঙ্কনের নামে বাবার বিষয় সম্পত্তির অর্থে কংস উইল করে দিয়ে গেছে। আর সেই কথাটা জানতে পেরে ওই বিউটি আমার সমস্ত ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই গায়ের ছেলে ধ্রুবকে না এই লাঞ্ছনা, এই অপমান আমি কিছুতেই মানব না। ওই সালা শুয়োরের বাচ্চাটাকে আমি খতম করে দিন বস। ও চিল্লা, খবর বলো। খবর আচ্ছা নেই বস। আমি ফাঁদ পাতলাম বটে, লেকিন দেখলাম কি ওই আমি ফাঁদ পাতবার পেলেই মালটা দুসরা শিকারীর ফাঁদে ধরা পড়ে গেল। তার প্রেমিকার পরিচয়টা তুমি জানতে পেরেছো? না বস, শুধু এটুকু জেনেছি সে হলো একটা আর্টিস্ট। হ্যাঁ বস, সেই বকুল চাপা গন্ধ ছড়ানো সোনার গা। তাই তো সেই বকুল চাপার মিষ্টি খুশবুতে এই দিলটাকে মাতোয়ালা করতে আমি সেই সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম। কি দেখলে? এই আর্টিস্ট তার আপন মনে এঁকে চলেছে সেই মাতোয়ালা যৌবনের তসবির। মৃদু ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে
সোনার গায়ে সোনার মেয়ে চাপা, কাকে জল ভরা মাটির কলসি, কাজল কালো এলো চুলে যেন পদ্ম দিঘির ঢেউ খেলা করছে। এই, ওইদিকে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণচূড়ার শাখায় কেমন সুন্দর দুটো শালিক পাশাপাশি বসে আছে। পাশাপাশি এক জোড়া হরিণী, চোখে এক রাস নীরব জিজ্ঞাসা। ওরা মৌন প্রেমে বিভোর হয়ে চোখে চোখে কি কথা বলছে জানো? দুষ্টু চোখের নীরব ভাষা আটকে গেছে মিষ্টি মুখে, তাই তো ওই সুন্দর মুখখানার মাঝে আবেগময় মৃদু কম্পন। হঠাৎ এক অনিবার্য কারণে দু চোখের তারাই ঘনীভূত হয় অভিমানের ঘূর্ণিঝড়। সদ্য হাস্যময়ী সুন্দর মুখমণ্ডলে যেন আষাঢ়েরই ঘন ঘটা, তাই তো পঞ্জীভূত অভিমান হঠাৎ এক রাস অভিযোগ হয়ে বলছে, এই যে মশাই, আমার কথাগুলো কানে যাচ্ছে কি? প্লিজ 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 জাস্ট এক মিনিট, কেসটা আমাকে ফিনিশ করতে দাও। কি বলে তুমি? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট তুমি ওয়েট করো চাপা। ইয়েস ইয়েস ইয়েস, এই তোমার এই দুষ্টুমি ভরা চোখে তুমি আমার দিকে তাকাও। রাগে অভিমানে তোমার ওই সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে, তার ছবিখানা আমি একটু এঁকে নিই। আচ্ছা আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার ছবি আঁকো বলতে পারো? তোমার ছবি আঁকতে যে আমার খুব ভালো লাগে চাপা। নক্ষত্র তুমি? আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর ছবিগুলো আমার এই মনের পর্দায় আমি ফুটিয়ে তুলতে চাই চাপা। শিল্পী হলেও তুমি নিষ্ঠুর। এই শিল্পীর ছবির গোপন ব্যথা তুমি অন্তর দিয়ে অনুভব করতে পারো না চাপা। বুঝতে পারো না তোমার সৃষ্টির ছবির এই অন্তরের নীরব ভাষা। কি সেই ভাষা? বলো বলো চাপা, কি সেই ভাষা? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথা মনের কথা, চোখই মনের আয়না। চোখের কথা মনের কথা, চোখই মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, মুখে বলা মন আছে তার চাই তো বুঝে, সেই তো গো নাই বুঝে। মুখ তো সে তো খুঁজে, ও গো অনেক ঝিনুক খুঁজে। বুঝিলেও ভালো, না বুঝিলেও পারবে মনের জ্বালা। পুরী থেকে হয় যে গো ফুলে থেকে মালা। সহজে ভালোবাসা বোঝেও হয়, কথা কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। মুখে বলা যায় না, মুখে চাপা সুন্দরী, তোমার ওই মনের কথাটা মনের মাঝে গুমড়ে গুমড়ে কাঁদবে। আর তোমার ওই মনের
করে হারিয়ে যাবে তোমার ওই ভালোবাসার মানুষ নক্ষত্র। ওই নক্ষত্রকে কি আমি একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেবো বস? না না না, আরে ওই চাপা সুন্দরীকে আমার যৌবনের আমার চক্রান্তের ফাঁদে ফেলে আমার লালসার শিকার বানাতে পারলেই তো ওই নক্ষত্র এমনি থেকেই দূরে সরে যাবে। তাহলে এখন আমার কি ডিউটি আছে বস? তুমি বারবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে, ভালোবাসার টোপ পেলে যদি ওই মালটাকে তুলতে পারো তো ভালো, নইলে নইলে চাকরির লোভ দেখে কিংবা যে কোনো প্রকারেই হোক না কেন ওই মালটাকে এনে আমার সামনে হাজির করবে। ওকে বস। এই নাও, এই নাও তোমার কাজের পারিশ্রমিক 1000 টাকা। থ্যাংক ইউ বস। আপনি ভাববেন না, যেমন করে হোক ওই সোনার গায়ে মাটিতে ফোটা সুন্দরী চাপাকে আমি এনে তুলে দেব আপনার ওই দিলের দিলমহলে। বিউটির ভালোবাসা আছে, আমি তো আর ভালোবাসাটাকে পাইনি, তাই আজ আর ভালোবাসা নয়, এখন থেকে আমি শুধু মধু খাবো, মধু। ওই চাপা সুন্দরীর যৌবনের তাজা মধু। তারপর ওই চাপাকে আমি আমার হোটেলের মডেল বলে বিলিয়ে দেবো একাধিক ওই ধন কুবেরদের মাঝে। তারা প্রেমের সুবাসে মাতাল হয়ে রাতের পর রাত মৌজ করবে আর আমার হাতে তুলে দেবে গোছা গোছা টাকা। আর আমি সেই টাকার পাহাড়ে বসে এই গুন্দারা সমাজটাকে মারবো একজন, কারণ আমি একটা জীবন্ত শয়তান। শয়তান, এই দেখো মমতা, আমি এখন পুরাপুরি সুস্থ হয়ে উঠেছি। আবার সেই বুকের মাঝের যন্ত্রণাটা না আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেছে, তাই কথা বলতে আর আমার কোনো কষ্ট হয় না। তবুও ডাক্তারবাবু বলেছেন তোমাকে বেশি কথা বলা চলবে না। তোমরা অযথাই ভয় পাচ্ছ মমতা, এখন আমার কিচ্ছু হবে না, কারণ ধ্রুব যে আমার এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে গো। এই জানো মমতা, আমি জানতাম ধ্রুব আমায় কখনো নিরাশ করবে না। ও যে আমাদের বহু সাধনার সম্পদ, ও যে আমাদের ভালোবাসার আকাশের একমাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি খুব খুশি হয়েছো, তাই না? শুধু তাই নয়, ধ্রুব যে আমার জীবনের বড় বড় সান্ত্বনা, আর আমার মৃত্যুর জন্যে সবে আর পিতার বক্তব্য একটা পালন করতে পেরেছি। আর আমি কিছু চাই না গো, মরতেও আমার কোনো ভয় হয় না। ছি ছি ছি, অমন অলক্ষণের কথা বলতে নেই গো। ভেবো না মমতা, আর আমার কিচ্ছু হবে না, কারণ তোমার শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে ওই যমরাজ আর তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না। ওগো তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি তো সবসময় সেই প্রার্থনা করছি, আমি যেন সীমন্তে সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি গো। তাই বলে কি করে হয় মমতা? এই জীবন রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে, প্রস্থানের পথটা তো তার জন্যে আগেই খোলা থাকবে। ওসব কথা এখন থাক, এখন চলো তো শুয়ে পড়বে, চলো। আজ হচ্ছে ধ্রুবর ফুলশয্যা, কিন্তু সে যখন এসে দেখবে যে এত রাত পর্যন্ত তুমি না ঘুমিয়ে জেগে আছো, তাহলে সে হয়তো এসে বলবে, এ কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন? অসুস্থ কোথায় রে ধ্রুব?
আমি তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ হলেও শরীরের দিক থেকে আপনি পুরোপুরি সুস্থ নন বাবা। তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন চলুন। মা তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, আজ তোদের ফুলের সজ্জা, তোদের দুজনের প্রতি দুজনের আজ যে অনেক বড় কর্তব্য বাবা। আর সেই কর্তব্য পালন না করতে পারলে কোনো স্বামী স্ত্রী কখনো প্রকৃত স্বামী স্ত্রী হতে পারে না বাবা। মা তোর বাবার জন্য তুই ভাবিস না, আমি তো আছি। যা বাবা যা, বৌমা তোর জন্যে অপেক্ষা করে বসে আছে। বেশ তাই হোক মা, তোমাদের আশীর্বাদকে পাথেয় করে আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম। বরদাদা বাবু, বরদাদা বাবু, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছি। কেন কেন রামুদা, আমাকে আবার কিসের দরকার? আরে আজকের দিনে সব থেকে তোমার প্রয়োজনটা বেশি গো বড়দাদা বাবু। আরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমায় খুঁজছেন। এই তো কিছুক্ষণ আগে একটা বউ এসে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। বউ? হ্যাঁ গো, কপালে চাঁদের মতো সুন্দর সিঁদুরের টিপ, মাথায় ঘোমটা, কপালে সিঁদুর, যেন একবারে সাক্ষাৎ লক্ষ্মীর পিতে মে গো, সাক্ষাৎ লক্ষ্মীর পিতে মে। ধ্রুবর সঙ্গে কে দেখা করতে এসেছে রে রামু? আর কাদের বউ কিছু জিজ্ঞাসা করেছিস? কেমন করে জানবো গিন্নিমা? আরে এই নিয়েই তো মেজো দাদা বাবু আর ছোট দাদা বাবুর তক্ক। আর মেজো দাদা বাবু বলছিলেন অসম্ভব, আমি বলছি এত রাত্রে যে অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে দাদার দেখা হবে না। তুই এত মাথা গরম করছিস কেন অর্ঘ? আরে মেয়েটা কে আর কোথা থেকেই বাড়ি এসেছে? আমি তা কেমন করে জানবো বাবা? জিজ্ঞেস করলেই বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, তার সঙ্গে আমার বিশেষ দরকার। আমার সঙ্গে দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাতে দাদার সঙ্গে কোনো মতেই দেখা করা সম্ভব হবে না। দেখা করা সম্ভব হবে না রে মেজদা, কারণ আমি তো তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। নক্ষত্র, তুই তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে আর কোনো উপায় ছিল না রে মেজদা। সে আমার হাত দুটি জড়িয়ে ধরে বলল, আমি তোমার ভাইয়ের মতো। তোমাকে আমি একটা অনুরোধ করছি, তোমার দাদার সঙ্গে আমাকে একটি বার দেখা করে দাও। দাদার সঙ্গে দেখা না হলে আমার যে বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বর্দা, তাই তো মেজদার আদেশ উপেক্ষা করে তোমার আদেশ রক্ষা করতে আমি তাকে ভেতরে নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? আমি কি? ঈশ্বর, তুমি কে দেখালে, কে দেখালে, কেন কেন কেন? বকুল, হ্যাঁ গো, সত্যি তোমার বিয়ে হয়ে গেছে। আমি যে আমার অন্ধবিশ্বাস নিয়ে আমি তোমার কাছে এসেছিলাম। বলো না গো, বলো না, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবং আজই দাদার ফুলসজ্জা। ফুলসজ্জা? কেন এসেছো বকুল? তুমি কি জন্য এখানে এসেছো? আমি যাও বকুল, তুমি যাও, তুমি এখান থেকে চলে বর্দা, যাও। তুমি- আর কোনোদিন তুমি এখানে আসবে না বর্দা, আমি ধ্রুব, দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই এই মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কেনই বার ও তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বার তুই এত রাত্রে ওকে গান থেকে চলে যেতে বলছিস? বাবা, উত্তর দে, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। হ্যাঁ বল, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো দাদা, বলো বাবু, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক তুমি বলো। হ্যাঁ বলো বড় দাদা বাবু, এমন লক্ষ্মী পৃথিবীর মতো ওই মেয়েটি তোমার কে? আচ্ছা, একটা অজানা অপরিচিতা মহিলার সম্বন্ধে সবার এত কৌতূহলের কারণটাকে আমি জানতে পারি। কারণ একটা নিশ্চয় আছে রে মেজদা, না হলে এই ভদ্র মহিলাই বা এত রাত্রে কেন এখানে আসবেন? নক্ষত্র,
বলো বলো দাদা, এই ভদ্র মহিলার সম্পর্কে তোমার কে হয়, কি তোমার সম্পর্ক? ওর সঙ্গে আমার ইয়ে মানে ও আমার চক্রানি বাবু মশাই, আমি ওনার চাকরানি। উনি যখন আমাদের ওখানে থাকতেন তখন ওই বাবুর সব কাজ আমার নিজের হাতে করে দিতাম। চাকরানি যদি, তাহলে ধ্রুবর বিয়ের কথা শুনে তুমি এমন হাহাকার দুঃখে গো মা, দুঃখে। তুমি আমাকে মা বললে? কিন্তু দুঃখটা তোমার কি সেটা তো আগে খুলে বলো। বাবু আমায় বলেছিল, বকুল যখন আমার বিয়ে হবে তখন তুমি নিজে দাঁড়িয়ে থেকে শাক বাজাবে, উলুধ্বনি করবে। কিন্তু আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে যায়। আমি ভীষণ দুঃখ পেয়েছি বাবু, আমি ভীষণ দুঃখ পেয়েছি। আহারে বেচারা, তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার ফুলসজ্জার আনন্দটা দেখছি একেবারে মাটি হয়ে যাবে। বাবু। কাজেই তুমি এবার এই বাড়ি থেকে যেতে পারো। নক্ষত্র, কিন্তু এত রাত্রে উনি যাবেন কোথায়? ও তাই তো, একা মেয়ে মানুষ আর এত রাত্রে বাইরে বেরোলে কোনো বিপদ পড়তে পারে। ঠিক ঠিক কথা রামু, এত রাত্রেও যাবে এবার কেমন করে? তার চেয়ে আজকে রাতটা ও এখানে থেকে কাল সকালে না হয়। না বাবু না, আমাকে আপনারা দাঁড়িয়ে দেবেন না বাবু। আমি যে অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, আমাকে আপনারা দাঁড়িয়ে দেবেন না। হ্যাঁ বাবু হ্যাঁ, ওখানে যেমন আমি তোমার চাকরানি ছিলাম, এখানেও আমি তোমার চাকরানি হয়ে থাকতে চাই। তাই তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমাকে তোমরা দাঁড়িয়ে দিও না। তোমরা যখন যা খেতে দেবে আমি তাই খাবো, তোমরা যা বলবে আমি তাই খাবো, কিন্তু তার বিনিময়ে আমাকে তোমরা এই বাড়িতে একটু আশ্রয় দাও। অসম্ভব! আশ্রয় দাও আমাকে। দুজন কাজের লোক রাখার মতন বিলাসিতা আমাদের পরিবারে মানায় এর না। জন্য একটা টাকাও মাইনে দিতে হবে না বাবু। কিন্তু পেটে তো কিছু দিতে হবে না। বাবু